ওসমান হাদির হত্যার ঘটনায় এখনো রেশ কাটেনি। সেই শোকের আবহের মধ্যে এবার খুলনায় জাতীয় নাগরিক পার্টির এক নেতার মাথায় লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তি কেন্দ্রীয় সংগঠন মোতালেব শিকদারের মাথায় গুলি করা হয়েছে। এনসিপি নেতাকে প্রকাশ্যে মাথায় গুলি। এবার প্রকাশ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার 22 ডিসেম্বর সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। তফসিল ঘোষণা হওয়ার পরপরই যখনই এনসিপির নেতারা জনগণের কাছে প্রচারণা করতে যাবে তখনই তারা গণধোলাইয়ের শিকার হবে। শুধু তারা না, এই এনসিপির মধ্যে যে সকল ছাত্ররা আছে এবং যারা বয়স হয়ে গিয়েছে তারাও এনসিপিতে যোগদান করেছে, তারাও যদি হুমকি আসবে জানের উপর। খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। 22 ডিসেম্বর দুপুর 12:15টার দিকে প্রকাশ্য দিবালোকে সোনাডাঙ্গা এলাকায় এই হামলার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরই মধ্যে ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে, নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। ওয়ালাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক, ইতিমধ্যেই আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন, তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। বলেছিলাম পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তার সাথে বলেছিলাম তফসিল ঘোষণা হওয়ার পরপরই যখনই এনসিপির নেতারা জনগণের কাছে প্রচারণা করতে যাবে তখনই তারা গণধোলাইয়ের শিকার হবে। শুধু তারা না, এই এনসিপির মধ্যে যে সকল ছাত্ররা আছে এবং যারা বয়স হয়ে গিয়েছে তারাও এনসিপিতে যোগদান করেছে, তারাও যদি এনসিপিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে, তাদের বেশি প্রচারণা করতে যায়, তাদেরও হুমকি আসবে জানের উপর। অলরেডি সেটাই শুরু হয়ে গিয়েছে, কারণ বিএনপি এখন মাঠের রাজনীতিতে কাউকে দাঁড়াতে দিবে না। কারণ তফসিল ঘোষণা হয়ে গিয়েছে, আগামী নির্বাচনে যে কোনো বিনিময়ে বিএনপি ক্ষমতায় আসবে, কারণ বিএনপি 19 বছর ক্ষমতার বাইরে। আর এই নির্বাচনে তো আওয়ামী লীগও অংশগ্রহণ করছে না, তাই বিএনপি এখন এই নির্বাচনে সর্বা। তাই এই এনসিপির যে সকল চুনুপুরিরা আছে, বিভিন্ন জায়গায় গালবাজি করছে, বিভিন্ন জায়গায় পাওয়ার শো করতে চাচ্ছে, ডক্টর ইউনূস এখনো বসে আছে প্রধান উপদেষ্টা চেয়ারে, সেই কারণে কনফিডেন্স দেখাচ্ছে, তারাই বিপদে পড়বে। অলরেডি এনসিপির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছে আজ সকালে খুলনার মধ্যে। এভাবে একে একে গুলিবিদ্ধ হচ্ছে। এখন এই গুলিবিদ্ধ কারা করেছে? এটাও কি আওয়ামী লীগ করেছে? আপনাদের অন্তকন দল জামাত শিবির আপনাদের অপোনেন্ট, বিএনপি আপনাদের অপোনেন্ট, বিভিন্ন জেলা উপজেলার মধ্যে আপনারা প্রার্থী দিচ্ছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করছে কে? পুলিশ প্রশাসন আপনাদের পক্ষে এখন থাকবে না, যতই ডক্টর ইউনূস অর্ডার করুক, কারণ তারা ভালো করেই জানে হয়তোবা জামাত ক্ষমতা আসবে, না হলে বিএনপি ক্ষমতা আসবে, আর বিএনপি ক্ষমতায় আসার দৌড়ে সবচেয়ে বেশি আগানো। তাই বিএনপি যদি কোনো অপকর্ম করে বা বিএনপির কোনো নেতা যদি পুলিশকে বাধাগ্রস্ত করে, ওই পুলিশ সে জায়গায় যাবে না। তাই আপনাদের প্রত্যেকটা কমিটি এভাবে গুলিবিদ্ধ হবে, প্রত্যেকটা জেলার আহ্বায়ক গুলিবিদ্ধ হবে, প্রত্যেকটা জেলা নেতা গুলিবিদ্ধ হবে। যেখানে একটা বিভাগীয় আহ্বায়ক নিরাপত্তা নাই, যেখানে আপনাদের একটা বিভাগীয় আহ্বায়ককে খোলাম গুলি করে ফেলে দেওয়া হয়, তা আপনারা কিসের রাজনীতি করবেন, কিসের নির্বাচন করবেন? আপনারা নিজেরা এখন বিভিন্ন জায়গায় প্রচারণা করতে যেতেও ভয় পাবেন, কারণ আপনাদের একজন শুরু হয়ে গিয়েছে গুলিবিদ্ধ হওয়া। কারণ বাংলাদেশের জনগণ আপনাদের উপর প্যাড আপ, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারাও প্যাড আপ, আর আওয়ামী লীগ তো আছেই সুযোগের সদ্ব্যবহার করে দেওয়ার জন্য। তাই আপনাদেরকে যদি গুলিবিদ্ধ না করে, আপনাদেরকে গণধোলাই দিবে। তাই এনসিপির যে টোকাই পাটনা নাহিদ আছে, সার্ভিস আলম আছে, এই মলম হাসনাত আছে, তারা যদি বাইরে পড়ে যায় আমি অবাক হব না। সেটার জন্য ইন্ডিয়াও প্ল্যানিং করা লাগবে না, সেটার জন্য আওয়ামী লীগও প্ল্যানিং করা লাগবে না। বিএনপি প্ল্যানিং করে এভাবে শোয়াই দিবে, যেভাবে মোতালেব শিকদারকে শোয়াই দিচ্ছে এই বিভাগীয় আহ্বায়ক খুলনার। এটাই রিয়েলিটি, এটা আমি আরো 2 মাস আগেও বলেছি। এখন আস্তে আস্তে সকল কিছু আপনাদের চোখের সামনে আসছে। যেখানে একটা বিভাগীয় আহ্বায়কের নিরাপত্তা নাই, যেখানে ইনকিলাব মঞ্চের হাদির মতো সাউয়া হাদির নিরাপত্তা নাই, সেখানে বাংলাদেশের জনগণের কিভাবে নিরাপত্তা আছে? বাংলাদেশের জনগণ এই পরিস্থিতি কিভাবে নির্বাচনে ভোট দিতে যাইবে বলেন আপনারা? যাওয়ার কোনো পরিস্থিতি আছে? আওয়ামী লীগের 40 থেকে 45% লোক ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিবে না। বিএনপির অর্ধেক মানুষ ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিতে যাবে না। আমাদের 5 থেকে 6% লোক আছে, তারা জনসমর্থন যেগুলো ভোটার, সেগুলো হয়তো 5-6% তাদের ভোট আছে, তারা যাবে। আর বিএনপির অর্ধেক 10% বা 15% ভোট দিতে যাবে। 15-20% ভোট দিয়ে একটা সরকার গঠন হয়ে যাবে? এটা কোনো নির্বাচন হবে? আর ওই 10-15% লোকও ভোট দিতে যায় কিনা সন্দেহ আছে, যখন মারামারি পিটাপিটি শুরু হয়ে যাবে। এখনো তো নির্বাচন আরো দেরি আছে, কাছাকাছি আসা নাই, তারপরে এভাবে গুলিবিদ্ধ হচ্ছে বা উচ্চ পর্যায়ের নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের। এইরকম পরিস্থিতিতে বাংলাদেশ কোনো নির্বাচন হতে পারে না। আর আওয়ামী লীগ ছাড়া তো বাংলাদেশ নির্বাচনের প্রশ্নই উঠে না। এখন যে নির্বাচনটা সরকার দিতে যাচ্ছে সেটা হচ্ছে জাস্ট আই ওয়াশের নির্বাচন, একটা ফর্মালিটি মেনটেন করছে বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। আর তা না হলে মেটিকুলাস ডিজাইন করে রেখেছে সিস্টেমেটিক ভাবে জামাতের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। দুটো থেকে তো একটা, হয়তো বিএনপি না হলে জামাত মেটিকুলাস ডিজাইন করলে ভোট বিএনপি বেশি পেলেও জামাতকে সিস্টেমে ক্ষমতা তুলে দিবে, আর তা না হলে বিএনপি জোর জবরদস্তি করে প্রভাব খাটিয়ে বিএনপি আবার ক্ষমতায়
চলে আসবে 2001 সালে মতো অনেক বছর পরে, 19 বছর পরে ক্ষমতায় আসবে। এটাই হবে বাংলাদেশে, তাছাড়া তার কিছুই দেখছি না। এভাবে করে লাশের পর লাশ যাবে, এটা কোনো বাংলাদেশ হতে পারে? বাংলাদেশের সংবাদ মাধ্যম কোনোভাবেই সেভ না, বাংলাদেশের মধ্যে সাধারণ নাগরিক সেভ না, বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি কেউ সেভ না, বাংলাদেশে টকশোর মধ্যে কোনো লোক সেভ না। এই সরকারের সমালোচনা করলে তাকে আওয়ামী লীগের 200 ট্যাগ লাগিয়ে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে জেলে ভরে দেওয়া হচ্ছে। আনিস আলমগীরের মতো লোককে হাদি হত্যা মামলা জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কোথার সাথে কি কানেকশন করে আনিস আলমগীরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে? মানে কথা হচ্ছে তাদের যাকে পছন্দ না তাকে আওয়ামী লীগের ট্যাগ লাগাবে, তাকে যে কোনো মামলা সাজিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। আরে ভাই, আমরা এক না একতন্ত্রের দেশে বসবাস করছি। যদি বসবাস করেই থাকি তাহলে গণতন্ত্র ভুলিয়ে হওয়ার লাভ কি? এখন বাংলাদেশে একটাই বড় রাজনৈতিক দল, তারাই ক্ষমতা আসবে, তারাই দেশ শাসন করবে, তারাই নির্বাচনে ভোট দিবে, তারাই নির্বাচনে আবার জয়লাভ করবে। সে দলের নাম কি? বিএনপি। তাহলে তো বাংলাদেশে এক না একতন্ত্রই, এক না একতন্ত্র, একটা বড় দল, একটা রাজনৈতিক দল, একটাই প্রধানমন্ত্রী। কথা বুঝেন না? এটাই তো ধরা হবে। কারণ বাংলাদেশে যদি 40% বিএনপির ভোট থাকে, আওয়ামী লীগেরও 45% ভোট, মানে নেক টু নেক। তাহলে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করা মানে এক না একতন্ত্রই তো বাংলাদেশে। এককভাবে বিএনপি ক্ষমতায় আসে যদি মেটিকুলার ডিজাইন না করে, জামাতের ক্ষমতায় না বসায়। এভাবে করে একটা বাংলাদেশ চলতে পারে না। আর এনসিপির নেতাদের হুমকি আওয়ামী লীগের থেকে না, এনসিপি নেতাদের হুমকি সাধারণ জনগণ থেকে, বিএনপির যারা এমপি প্রার্থী আছে তাদের থেকে, শিবিরের থেকে। কারণ শিবির চাই এনসিপি নেতাদেরকে এভাবে সিস্টেমে মেরে ফেলে বিএনপির উপর বা আওয়ামী লীগের উপর দোষ চাপাতে। তাহলে জনগণ সিম্পিতি শিবিরের উপর, জামাতের উপর চলে যাবে, বিএনপির উপর তো এমনি প্যাডাপ আছে চাঁদাবাজির কারণে, আওয়ামী লীগের উপর তো প্যাডাপ কিছু অংশ ছিল আরো প্যাডাপ বাড়ানোর জন্য। কথা বুঝেন নাই? তারা এই রাজনীতি খেলছে। তাই এনসিপিদের যারা প্রার্থী আছে, যারা এনসিপি বিভাগীয় নেতা আছে, তাদেরকে খুবই হুঁশিয়ার হয়ে চলাফেরা করতে হবে। তাদেরকে হুদাই মেরে ফেলা হবে, হুদাই গুলি করা হবে, কারণ নির্বাচনের মাঠ গরম করার জন্য। আর তা না হলে জামাতের যে একটা এজেন্ডা আছে নির্বাচন না হোক সেটা বাস্তবায়ন করার জন্য। তাই আপনারা যদি কোনো অপকর্ম নাও করেন, এনসিপি নেতারা কারোর সাথে কোনো কাউন্টারও না নেন, যারা নিরীহ আছে তাদেরকে মেরে মাঠ গরম করা হবে, বিএনপির উপর দোষ চাপানো হবে এবং আওয়ামী লীগের উপর দোষ চাপানোর চেষ্টা করা হবে। হয়তোবা কিছু কিছু জায়গায় বিএনপির লোকেরাও মেরে ফেলতে পারে নির্বাচন কম্পিটিশনের কারণে। কারণ যখন আপনারা নির্বাচন প্রচার করতে যাবেন, বিএনপি যে অপোনেন্ট প্রার্থী আছে তার সম্পর্কে বিভিন্ন অপকর্মের কথা আপনারা তুলে ধরবেন, তখন বিএনপির প্রার্থী পেড়া হবে। সে জানে তাকে মেরে ফেললো বা তাকে মাল গুলি করলো কোনো কিছুই হবে না, কারণ তার বেশি কর্মী কম। আর বিএনপি আগামীতে ক্ষমতায় আসে কি বাল্টা ফেলবে এনসিপি, বিএনপি কিছুই করতে পারবে না। তাই ইজিলি তার ভয়টা সারা আসনের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটা নিরীহ এনসিপি নেতাকে ফায়ার করে ফেলে দিবে। এই রাজনীতিতে এনসিপি ফেসে গিয়েছে। আওয়ামী লীগেরও ক্ষোভ, আবার রাজনৈতিক মার পেয়েছে, শিবিরও মেরে ফেলতে চায়, আবার বিএনপির সাথে কাউন্টার নিতে গিয়ে নির্বাচনের মাঠের মধ্যে বিএনপির লোকও ফেলে দিবে তার প্রভাব বিস্তার করার জন্য। এভাবেই এনসিপি চারদিক থেকে এখন শকুনের নজরে আছে। কথা বুঝেন নাই? এনসিপি অনেক টাকা কামিয়েছে, অনেক গালবাজি করেছে, অনেক নেতাদেরকে অপমান করেছে। এখন তাদের রাজনীতি ফিনিশ করে বাংলাদেশ থেকে বিদেশ পালিয়ে যাওয়া অতীব জরুরি হয়ে গেছে। আমি অনেক আগে তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনাদের দ্বারা রাজনীতি হবে না, আপনারা টাকা কামানো মেশিন, টাকা কামিয়েছেন, এখন আপনারা ফ্যামিলিকে নিয়ে সুন্দর মতো বিদেশ চলে যান, আজীবন সেখানে কাটান, আরামসে থাকেন। শেষ বয়সে এসে যদি বাংলাদেশে শান্তিতে থাকতে মন চায় তখন থাকিয়েন, মানুষ আপনাদের কথা তখন ভুলে যাবে। কিন্তু আপনারা আমার কথা রাখেন নাই। এখন পরিস্থিতি বুঝতেছেন তো, সকল কিছু ফেস করতেছেন, এখন ভোগ করার জন্য রেডি হন। বিএনপিও ছাড়বে না, জামাতও ছাড়বে না, আর আওয়ামী লীগ সুযোগ পেলে তো খেলে দিবেই। তাই আপনাদের কপাল আপনারাই খেয়েছেন। আপনারা জীবনে ক্ষমতায় আসতে পারবেন না, এমপিও হতে পারবেন না। এটাই হচ্ছে রিয়েলিটি। শুধু মাইর খাবেন, টাকা কামিয়েছেন, এই টাকা আরামসে খেয়েও যেতে পারবেন না। আপনাদের ভাগ্যে খুব খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে। কে কিভাবে মরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই নির্বাচন না হলে নির্বাচন পরবর্তী সময় কিন্তু সেগুলো ফেস করতে হবে। আশা করছি সকলে সকল বিষয় বুঝতে পেরেছেন। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক। দেখেন এই যে ছবি দেখেন, দেখছেন? এখন আমার কথা হচ্ছে যে এই বৈঠকটা যখন হওয়ার কথা ছিল, যত ঘন ঘন হওয়ার কথা ছিল, তখন কিন্তু হয়নি। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির আজকের যে অবনতি, যার কারণে প্রধান উপদেষ্টা নিজে আজকে বৈঠকে সভাপতিত্ব করছেন। এটা আরো গত 2-3 মাস 4 মাস 6 মাস থেকে কেন হয়নি? কারণ একের পর এক মব হচ্ছে। তখন কি সরকার বোঝে নাই এই যে আওয়ামী দোসর, ফ্যাসিবাদের দোসর, এইসব ট্যাগ দিয়ে মাঠে কারা শক্তি বাড়াচ্ছে? যে উগ্রপন্থী, যে মব সৃষ্টিকারী, তাদের একটা দর্শন আছে, রাজনৈতিক দর্শন আছে। তারা কোন রাজনৈতিক দলের সদস্য সেটাও সবাই জানে। অদ্ভুত ব্যাপার, মানে বুঝেও না বোঝার ভান ধরা আর দেখেও না দেখার যে চেষ্টা, সেটা করতে করতে আজকে চূড়ান্ত পর্যায়ে আসছে বলে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন আজকে বৈঠক করতেছে। এই বৈঠক যদি ধারাবাহিকভাবে গত প্রতি সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বসতেন, অথবা তার পক্ষ থেকে কেউ যদি মানে কন্ট্যাক্টগুলো করতো, কোথায় কোথায় নিরাপত্তার ঘাটতি, কারা কারা মবের জড়িত, কারা কারা ওই তৌহিদি জনতার ব্যানারে নানা রকম অঘটন ঘটাচ্ছে, সেগুলি চিহ্নিত করে যদি তাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি না। দর্শক, পরিস্থিতিটা আরেকটু পর্যালোচনা করার অবকাশ। দেখেন আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বলা হচ্ছে যে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে সোমবার সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হচ্ছে
জাহাঙ্গীর আলম চৌধুরী, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন 25 তারিখে একটা বড় একটা নিরাপত্তার সংখ্যা মনে করছে সরকার। আসন্ন বড়দিন এবং ইংরেজি নববর্ষ এই সব জায়গাগুলোতে গ্যাদারিং হয় এবং উগ্রপন্থী এবং কি বলবো যারা মব সৃষ্টিকারী তাদের কিন্তু লক্ষ্য থাকে এই অনুষ্ঠানগুলো যাতে না হয়। এবং এর আগে একাধিকবার বলা হচ্ছে যে লক্ষ্য কিন্তু পরিষ্কার, তারেক রহমানকে ঠেকাও, নির্বাচন পিছিয়ে দাও বা বানচাল করো। কারণ তার মধ্য দিয়ে অনেকে মনে করছেন যে মব সৃষ্টিকারীরা, উগ্রপন্থীরা তাদের শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে তারা একটা পর্যায়ে নির্বাচন আসার আগেই তারা বিপ্লবী সরকার গঠন করবে। এই আলোচনা কিন্তু হচ্ছে এবং এটা একেবারেই অপ্রাসঙ্গিক না। তারা মনে করে যে ডক্টর ইউনূসকে মানে সামনে রেখে তারা নির্বাচন হইতে দেবে না। নির্বাচনের ওই সংসদ দেখেন, যেদিন ওসমান হাদির জানাজা সেই দিন একটা দল সংসদ ভবনে যাচ্ছে আক্রমণ করার জন্য। উদ্দেশ্য কি? যাতে এই সংসদ যাতে কার্যকর না থাকে। সংসদ ভেঙে দাও, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ভেঙে দাও, বিপ্লবী সরকার গঠন করো। এখন তারা মেনে নেবে ডক্টর ইউনূসকে, তারপরে ইউনূসকে সরাই দেবে। এই বিষয়গুলো পরিষ্কার এবং এই কারণেই নানা ধরনের মত তৈরি করে আস্তে আস্তে তারা শক্তি বাড়াচ্ছে। আজকে দেখেন বলা হচ্ছে যে গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। মোহাম্মদ কাশেম ফারুকি, মোহাম্মদ সাইদুর রহমান, রকিব হোসেন, মোহাম্মদ নহিম, সোহেল রানা, শফিকুল ইসলাম, বাকিদেরকেও গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রাম হাইকমিশনে কারা তাদেরকে 3 জনকে ভিডিও শনাক্ত করা হচ্ছে। এদের রাজনৈতিক পরিচয় কি? এরা কি এমনি বিচ্ছিন্ন? এদের কোনো দর্শন নাই, এদের কোনো মতবাদ নেই, এদের কোনো সংগঠন নাই। তো ফলে মূল জায়গায় যদি হাত না দিয়ে এই জন্য ভাষা কিছু এদেরকে বিচ্ছিন্ন দুষ্কৃতিকারী বা মব সৃষ্টিকারী হিসাবে যদি সরকার মানে চিহ্নিত করে এবং এটাকে এই বয়ানটা যদি দাঁড় করা, একটা মহা ভুল হবে। বাংলাদেশকে পরিকল্পিতভাবে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এই উদ্দেশ্যটা সবাই বোঝে, শুধু দুর্ভাগ্যজনকভাবে ইউনূস সরকার সেটা বুঝতে চাচ্ছে না এবং কারোর সহায়তাও কামনা করতেছে না। যে এইটা যে একটা ভয়ঙ্কর একটা পরিবেশ পরিস্থিতির দিকে এগোচ্ছে, এটা মনে হয় তিনি মাথায় নিচ্ছেন না। ফলে এই বিলম্বে হলেও সাধুবাদ জানাচ্ছি যে এরকম একটা বৈঠক হয়েছে, কিন্তু এইটা প্রতিনিয়ত এটা চালাইতে হবে এবং অপারেশন বৈঠক করলে হবে না। মানুষ দেখতে চায় যে সরকার অ্যাকশন শুরু না করলে সমস্ত বৈঠক, বক্তৃতা, গলাবাজি এগুলি একদম বৃথা, আইওয়াশে পরিণত হবে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।